हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। দেশে কি আবার বড় কোনো বিপর্যয় ঘনিয়ে আসছে? মনে আছে 2020 সেই মার্চ মাসটা একটা চিঠিতে বলা হয়েছিল প্রস্তুত থাকুন, আর তার ঠিক 4 দিন পরেই স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। আজ 2026-এ দাঁড়িয়ে ইতিহাসকে নিজেকে আবারও রিপিট করতে চলেছে। প্রধানমন্ত্রীর তড়িঘড়ি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকছেন, অথচ ভোটের বাজার বলে কয়েকটা রাজ্যকে রাখা হয়েছে অন্ধকারে। কিন্তু কেন? প্রশ্নটা শুধু তেলের দামের নয়, প্রশ্নটা আমাদের অস্তিত্বের। মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেল গ্যাসের সাপ্লাই লাইন জ্বলছে, আর এদিকে আমরা কি তবে এক অজানা এনার্জি লকডাউনের দিকে নিঃশব্দে এগোচ্ছি? ভারত কি এনার্জি লকডাউনের গিনিপিগ? রান্নাঘরের গ্যাস থেকে অফিসের কম্পিউটার সবকিছুর ওপর কি তবে ঝুলে পড়বে অদৃশ্য সরকারি তালা? নাকি এই সংকটের আড়ালে লুকিয়ে আছে বিদেশ নীতি আর অর্থনীতির চরম কোনো ব্যর্থতা? আজ আমি খোলাখুলি ব্যবচ্ছেদ করব সেই ভয়ঙ্কর বাস্তবকে, যা আমাদের ড্রয়িং রুমের দরজায় কড়া নাড়ছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ঠিক 4 বছর আগে আজকের দিন 27শে এপ্রিল ওমিক্রন ভাইরাসের কারণে করোনা সংক্রমণের বাড়াবাড়ি হওয়ায় সম্ভবত শেষবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র জানিয়েছে, ভোটমুখী পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীরা আদর্শ আচরণবিধির কারণে এই বৈঠকে যোগ দিতে পারবেন না। আলোচ্য বৈঠকের বিষয় সম্পর্কে কেন্দ্র জানিয়েছে, আজকের এই বৈঠকে সরবরাহ ব্যবস্থা, জ্বালানি নিরাপত্তা এবং বিদেশে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হবে। খুব স্বাভাবিকভাবেই দেশবাসীর মনে উস্কে দিয়েছে করোনাকালে সেই দুঃসহ স্মৃতি। গতকাল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লকডাউন করবে কি না ভাবছে কিনা জানি না, করলে করবে। 2021 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য রাজি আছি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবে। আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করার জন্য আমরা রাজি আছি। গত 23শে মার্চ লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও সেই একই রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য দেশকে প্রস্তুত থাকার কথা বললেন। তাহলে কি 140 কোটির এই দেশ আবার কোনো লকডাউনের দিকে এগোচ্ছে? এবারে লকডাউন কি এনার্জি লকডাউন? দেশে কি বড় কিছু ঘটতে চলেছে? কি এমন পরিস্থিতি তৈরি হলো যে আজই প্রধানমন্ত্রীকে শুধু নির্বাচনী প্রচারে থাকা 5টি রাজ্য বাদে বাকি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে? আলোচনার বিষয়বস্তু মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিরতা এবং ভারতের জ্বালানি সংকট। পেট্রোল, ডিজেল, ক্রুড অয়েল থেকে শুরু করে আপনার রান্নাঘরের গ্যাস, সিএনজি বা পিএনজি সবকিছু সাপ্লাই লাইন এখন আশঙ্কার মুখে। ইতিহাস কিন্তু আমাদের একটু সাবধান হওয়ার সংকেত দিচ্ছে। চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 19শে মার্চ 2020 টিভির পর্দায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ, জনতা কারফিউ ঘোষণা। 22শে মার্চ 2020 জনতা কারফিউ। 24শে মার্চ 2020 অনির্দিষ্টকালের জন্য পূর্ণ লকডাউন, চলে গেল গোটা দেশ। তারপর 27শে মার্চ দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে প্রধানমন্ত্রীর ফলো আপ মিটিং। আজও 27শে মার্চ আবারও প্রধানমন্ত্রী একই রকম ভাবে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তলব করেছেন। কাকতালীয় হয়তো, কিন্তু ইতিহাসের এই প্যাটার্নটা কিন্তু অস্বস্তিকর। সরকার কি তবে জ্বালানি সংকটের কোনো বড়সড় ঢেউ আসার আগেই নিজেদের গুছিয়ে নিতে চাইছে, নাকি আম জনতার জন্য আবারও কোনো কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে? পরিস্থিতি যে জটিল সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সাপ্লাই চেইন একবার ভেঙে পড়লে 140 কোটির দেশে হাহাকার শুরু হতে সময় লাগবে না। এখন দেখার বিষয়, আজকের এই মেগা বৈঠকের পর ভারতের এনার্জি সেক্টরে ঠিক কী ধরনের বড় মোড় আসতে চলেছে। একটা বড় প্রশ্ন ধেয়ে আসছে, 6 বছর আগের লকডাউন থেকে আমরা কি আদৌ কোনো শিক্ষা নিয়েছি, নাকি আমাদের নিয়তি হলো সবসময় শেষ মুহূর্তে আসন্ন বিপদের প্রস্তুতি নিয়ে বড় বড় কথা বলা? বলছি এই জন্যই,
কারণ ভারতের স্ট্র্যাটেজিক রিজার্ভ বিশদে বললে ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড বা ISPRL পরিচালিত ভূগর্ভস্থ তেল ভান্ডারের যা অবস্থা তা শুনলে আপনি চমকে উঠবেন। সেখানে আমদানি নির্ভর ক্রুড অয়েলের সঞ্চয় মাত্র 9 থেকে 10 দিনের। তবে এর বাইরে অবশ্য পাবলিক সেক্টর অয়েল কোম্পানিগুলোর যেমন IOCL, BPCL, HPCL এর নিজস্ব স্টোরেজ আছে, রিফাইনারির ইনভেন্টরি আছে, পাইপলাইন এবং ট্রানজিটে থাকা স্টক রয়েছে। সব মিলিয়ে ভারতের মোট যত তেল মজুদ থাকে তা দিয়ে 60 থেকে 70 দিনের চাহিদা সামলানো যায়। আমেরিকা জানেন কত দিনের স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকে? 90 দিনের। চীনেও থাকে প্রায় 90 দিনের, যেখানে আজও ভারতের স্ট্র্যাটেজিক রিজার্ভ মাত্র 9 থেকে 10 দিনের। আমাদের অবস্থাটা আসলে অনেকটা খিদে পেয়েছে বলে তড়িঘড়ি ধানের বীজ রোপণ করার মতন। তাতে ধান হবে, তারপর ভাত হবে, অথচ উনুন জ্বলে উঠেছে অনেক আগেই। মধ্যপ্রাচ্যের আগুন এখন দাউ দাউ করে জ্বলছে। পশ্চিম এশিয়ার জ্বলন্ত পরিস্থিতি কারোর অজানা নয়। ইসরায়েল, আমেরিকা বনাম ইরানে যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। যুদ্ধটাও একতরফা হচ্ছে না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যখন স্ট্রেট অফ হরমুজের মতন গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন শুধু তেলের দাম বাড়ে না, পুরো সাপ্লাই চেইনটাই ভেঙে পড়ে। হরমুজ প্রণালীকে ঘিরে জটিল পরিস্থিতির মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে 25শে মার্চ গভীর রাত্রে ইরান জানিয়েছে যে 5টি বন্ধু রাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া এবং ইরাকের জন্য তারা হরমুজের জলপথ খোলা রাখছে। তেল দিয়ে শুধু গাড়ি চলে না, অপরিশোধিত তেল থেকে ভারতে প্রায় 6000 রকমের বাই প্রোডাক্ট তৈরি হয়। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের হাজারো জিনিস, সবকিছুর কাঁচামাল আসে এই ক্রুড অয়েল থেকে। অতএব সাপ্লাই লাইন একবার বিচ্ছিন্ন হওয়া মানে শুধু পকেটে টান পড়া নয়, বরং বাজার থেকে প্রয়োজনীয় জিনিসের অদৃশ্য হয়ে যাওয়া। আমরা কিভাবে এক ভয়াবহ শিল্প এবং জীবনযাত্রার সংকটের দোরগোড়ায় দাঁড়িয়ে? উত্তরটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আমরা শুধু জ্বালানি সংকটের কথা ভাবছি, কিন্তু পর্দার আড়ালে ঘনিয়ে আসা বিপদটা আরো বড়। সেই মানুষগুলোর কথা ভাবুন যারা কেরালা থেকে বিহার কিংবা উত্তরপ্রদেশ থেকে দুবাই, বাহরাইন বা গালফ দেশগুলোতে পাড়ি দিয়েছেন কাজের সন্ধানে। এই যুদ্ধ শুধু তেলের পাইপলাইনে আগুন লাগায়নি, জ্বালিয়ে দিয়েছে সেই লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবারের স্বপ্নকেও। গালফ দেশগুলো থেকে আসা প্রবাসীদের পাঠানো টাকা আমাদের দেশের অর্থনীতির একটা বড় স্তম্ভ। এখন সেই আয়ের উৎসও প্রায় খাদের কিনারায়। অর্থাৎ একদিকে হু করে বাড়ছে জিনিসের দাম, আর অন্যদিকে টান পড়ছে আয়ের পকেটে। ভারতের মধ্যবিত্ত সমাজের জন্য এর চেয়ে বড় দুর্যোগ আর কি হতে পারে? ঠিক এরকম পরিস্থিতির ভয়াবহতা বুঝেই কেন্দ্র তড়িঘড়ি একটা অস্ত্র বের করেছে। তার নাম ESMA, এসেনশিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট। পেট্রোলিয়ামজাত পণ্যের সাপ্লাই ঠিক রাখতে এই কড়া আইনের প্রয়োগের ঘোষণা তো হলো, কিন্তু এর আসল চাবিকাঠি কার হাতে? দায়টা কিন্তু ঠেলে দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলোর কোর্টে। মজুতদারি রক্ষা, চুরি বন্ধ করা, কালোবাজারি আটকানো, কৃত্রিমভাবে দাম বাড়ানো নিয়ন্ত্রণ করা, সব দায়িত্বই এখন রাজ্যের। তবে বিতর্কিত প্রশ্নটা এখানেই, আজকের বৈঠকে প্রধানমন্ত্রী কেন নির্বাচনী রাজ্যগুলোকে আলোচনার বাইরে রাখলেন? বিপদ যখন জাতীয় পর্যায়ে আসে তখন কি নির্বাচন বড় নাকি দেশ? পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু বা কেরলের মানুষ কি দেশের নাগরিক নন? নাকি ভোটের বাজারে অস্টারিটি ড্রাইভ আর এনার্জি লকডাউনের কথা বললে ভোট ব্যাংকে টান পড়বে? মডেল কোড অফ কন্ডাক্ট কি জাতীয় দুর্যোগের চেয়েও বড় হয়ে গেল? জাতীয় নিরাপত্তার প্রশ্নে যখন পুরো দেশ এক সংকটে, তখন নির্দিষ্ট কিছু রাজ্যকে কেন এই সতর্কবার্তার আওতায় বাইরে রাখা হচ্ছে? জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন কি এতে কোনো নিষেধাজ্ঞা জারি করেছে? আর যদি করেও থাকে তবে সেই নিষেধাজ্ঞার মূল্যই বা কতটুকু? আচ্ছা, এটা কি কোনো বিশেষ রাজনৈতিক রণকৌশল নাকি সির্ফ দায়িত্ব এড়ানোর চেষ্টা? লকডাউন যদি আসেই তবে তা সবার জন্য হওয়া উচিত, কিন্তু রাজনীতির এই ভাগ বাটোয়ারা শেষমেশ সাধারণ মানুষের ঘাড়েই এসে পড়বে না তো? যেখানে নির্বাচনের ময়দানে নেতারা নির্বাচনী বিধির তোয়াক্কা না করে সরাসরি মঙ্গলসূত্র, মুজরা কিংবা হিন্দু মুসলমান শব্দ নিয়ে কাদা ছড়াছড়ি করতে পারেন, সেখানে দেশের জ্বালানি নিরাপত্তার মতন জাতীয় সংকটে মুখ্যমন্ত্রীদের ডাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? মানুষের জীবন আর দেশের নিরাপত্তা কি ভোটের রাজনীতির চেয়ে ছোট হয়ে গেল? এবার আসি এনার্জি লকডাউন শব্দে। 2020 সালে আমরা প্যান্ডেমিক অ্যাক্ট
1897 এর অধীনে সম্পূর্ণ লকডাউন দেখেছিলাম। সে এক ভয়াবহ স্মৃতি। ঈশ্বর করুন যেন সেদিন আর দেখতে না হয়। কিন্তু এনার্জি লকডাউন কি তার চেয়েও ভয়ঙ্কর হতে চলেছে? পরিবহন বন্ধ হওয়া মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল। অথচ আশ্চর্যের বিষয় হলো এই চরম সত্যটা সাধারণ মানুষকে স্পষ্ট করে বলতে আজও ক্ষমতার কারিগরেরা ইতস্তত করছেন। সরকারের অন্দরেই তথ্যের কি বিশাল গরমিল। একদিকে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত জটিল বলে স্বীকার করছেন, অন্যদিকে তারই মন্ত্রিসভার বাকি সদস্যরা বাইরে বেরিয়ে বুক ফুলিয়ে বলছেন ভয়ের কিছু নেই, সব ঠিক আছে। কাকে বিশ্বাস করবেন? ভারতের মাটিতে তো আর পেট্রোলিয়াম বা গ্যাস চাষ হয় না যে চাইলেই ফলিয়ে নেওয়া যাবে। গোটা দেশ দেখতে পাচ্ছে যে বিশ্ববাজারের অস্থিরতা আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে, তবুও এই লুকোচুরি খেলা কেন? ইয়ে পাবলিক হ্যায়, সব জানতি হ্যায়। তেলের ট্যাঙ্কার যখন খালি হতে শুরু করে তখন মন্ত্রীদের মুখের বাণী দিয়ে গাড়ি চলে না। আমরা কি তবে আরো একবার সেই দীর্ঘ লাইনের যুগে ফিরে যাচ্ছি? আজ আমাদের স্বনির্ভরতার গল্পটা ঠিক কতটা ফাঁপা সেটা কি আপনি জানেন? বেশি দিন আগের কথাও নয়, 2002 থেকে 2004 সময়কাল রাষ্ট্রায়ত্ত ওএনজিসির সৌজন্যে ভারত তার চাহিদার প্রায় 22 থেকে 23% পেট্রোলিয়াম পণ্য নিজেদের দেশেই উৎপাদন করত। আর আজ সেই সংখ্যাটা নামতে নামতে এসে ঠেকেছে মাত্র 12%। ফলে এখন আমাদের জ্বালানি চাহিদার প্রায় 88%ই বিদেশের উপর নির্ভরশীল। আমদানি রপ্তানির এই খেলাটা শুধু ট্যাঙ্কারে আটকে নেই। সোনা রূপো থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিসের দাম নির্ভর করছে ওই হরমুজ প্রণালীর উপর। সুয়েজ খাল থেকে ইউরোপ আমেরিকার বাজারে পৌঁছানোর এই যে গুরুত্বপূর্ণ জলপথ, তা যদি একবার অশান্ত হয় তবে ভারত সরকার মুখে স্বীকার করুক বা না করুক, আমাদের রান্নাঘর থেকে শুরু করে পকেট সব ওলটপালট হয়ে যাবে। তা না হলে কি আর প্রধানমন্ত্রীর হঠাৎ করে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকার কথা মনে পড়তো? ক্ষমতার করিডোরে কি আলোচনা চলছে জানেন? উচ্চ মহলে এখন অস্টারিটি মানে খরচে লাগাম টানার কথা হচ্ছে। যদি পরিস্থিতি হাতের বাইরে যায় তবে সরকার কোন কোন দাওয়াই প্রয়োগ করতে পারে তার একটা খসড়া তৈরি হচ্ছে। ভারতে 95% বেশি রেলপথ এখন বিদ্যুৎ চালিত। তার মানে ডিজেল ইঞ্জিনের দিন শেষ বললেই চলে। অর্থাৎ তেলের টান পড়লেও ট্রেন পরিষেবা হয়তো সচল রাখা সম্ভব হবে। রেল পরিষেবা হয়তো থমকে যাবে না, কিন্তু আমজনতার ব্যক্তিগত যাতায়াত সেখানে কিন্তু বড়সড় কোপ পড়ার সংকেত পাওয়া যাচ্ছে। শুধু কি যাতায়াত, বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা বা অন্য কাঁচামাল পরিবহনেও কিন্তু সেই জ্বালানি তেলেরই পরোক্ষ ভূমিকা থাকে। শোনা যাচ্ছে আজকের বৈঠকে রাজ্যগুলোতে পরামর্শ দেওয়া হয়েছে যাতে শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্ট সচল রেখে বাকি সবকিছুকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা যায়। তার মানে আপনি আপনার নিজের গাড়ি বা বাইক বের করাটাও হয়তো কাল থেকে কন্ট্রোলড হয়ে যেতে পারে। এবারে আসুন তেলের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকার তো হাত গুটিয়ে বসে থাকবে না, কিন্তু সমস্যা হলো 5 ভোটমুখী রাজ্য। তবে কাল ভোট শেষ হলেই তেলের দামে কোপ পড়বেই। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দেশকে ধৈর্য ধরতে বললেন, বিশ্বাস রাখতে বললেন, কিন্তু সত্যি বলতে কি তার ওই কথাগুলো ভরসা দেওয়ার চেয়ে সাধারণ মানুষের মনে প্যানিক তৈরি করেছে বেশি। যখন স্বয়ং দেশের মাথা করোনা পরিস্থিতির মতন বিকট সময়ের সঙ্গে বর্তমানের তুলনা করেন তখন সাধারণ মানুষের বুক ধরফর করাটাই স্বাভাবিক। সাধারণত মে মাসে স্কুলে গরমের ছুটি পড়ে, কিন্তু জ্বালানি বাঁচাতে আর রাস্তায় ভিড় কমাতে সরকার কি সেই ছুটি এখনই এগিয়ে নিয়ে আসবে? আবারও কি সেই ল্যাপটপ মোবাইলের স্ক্রিনে অনলাইন ক্লাসের জামানা ফিরে আসছে? এতক্ষণ যে এনার্জি লকডাউন নিয়ে কথা বললাম তা হয়তো এখনো আলোচনার স্তরেই আছে, কিন্তু মনে রাখবেন ধোঁয়া যখন বেরোচ্ছে তখন আগুন নিশ্চয়ই কোথাও লেগেছে। লকডাউন মানেই দেশের অর্থনীতি পাতালে তলিয়ে যাওয়া। ভারতের শেয়ার বাজারে অনেক দিন ধরেই সেই পথ হাঁটা লাগিয়েছে। নোটবন্দি, জিএসটি আর করোনার সেই অভিশপ্ত লকডাউন। মধ্যবিত্তের এখন যদি এই এনার্জি লকডাউন সত্যি ধেয়ে আসে তবে সেই ধ্বংসস্তূপ থেকে সাধারণ মানুষ কিভাবে মাথা তুলে দাঁড়াবেন ঈশ্বর জানেন। এখন দেখার আজকের বৈঠকে প্রধানমন্ত্রী কি রাজ্যগুলোর উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন নাকি সত্যি কোনো ঐক্যমত্য তৈরি হবে। ভারতের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় 8 থেকে 9%। এনার্জি লকডাউন শুরু হলে সবার আগে ধসে পড়বে ওই সেক্টরগুলো। ট্রান্সপোর্টেশন থমকে যাবে, সাপ্লাই চেইন আরো তছনছ হবে। আর সব থেকে ভয়ানক বিষয় হলো বেকারত্ব। এমনিতেই কর্মসংস্থানের যা ছিঁড়ি, তার উপর এই পরিস্থিতি হলে
হাহাকার শুরু হবে। আজকের দিনে দাঁড়িয়ে 80 থেকে 82 কোটি মানুষ 5 কেজি করে রেশনে দিন কাটায়। পরিস্থিতি যদি এমনই চলতে থাকে তবে কি খুব শীঘ্রই এই লাইনে 125 কোটি মানুষকে দাঁড়াতে হবে? ভারত কি তবে আত্মনির্ভরতার স্বপ্ন থেকে সরে গিয়ে স্রেফ লাইনে দাঁড়ানোর দেশে পরিণত হচ্ছে? এই যে আজ আমরা বিপদের মুখে দাঁড়িয়ে হাত পা ছুটছি, এটা কি মোদী সরকারের অর্থনৈতিক আর বিদেশ নীতির চূড়ান্ত ব্যর্থতা নয়? যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন তো ভিডিও কনফারেন্সে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকার প্রয়োজন পড়ে না। আজ যখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে তখনই কেন এই মিলনের গান গাওয়া হচ্ছে? কূটনীতির আঙিনায় ভারতের অবস্থানটা একবার দেখুন। খোদ পাকিস্তান আজ অফার দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। গতকালই প্রাক্তন অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা সরাসরি আঙুল তুলেছেন। পাকিস্তান এই অফার দেওয়ার সাহস পাচ্ছে মানেই ভারতের বিদেশ নীতি কোথাও না কোথাও ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতি তৈরি হওয়ায় কি ভারতের জন্য লজ্জার নয়? দেশের ভেতর থেকে শুরু করে সীমানার বাইরে কোথাও কিন্তু পরিস্থিতি আদর্শ বলে চালানো যাবে না। যদি সব আদর্শই থাকতো তবে কেন আজকের এমার্জেন্সি মিটিং? কেন এত তাড়াহুড়ো? আজকের বৈঠকে কি সিদ্ধান্ত হয় আর তারপর প্রধানমন্ত্রী মোদীর ক্যাবিনেট দেশের জন্য কি নিদান দেন সেটাই দেখার বিষয়। আমরা অপেক্ষায় থাকবো সেই খবরের। তবে যেতে যেতে আবারও মনে করিয়ে দিই, এনার্জি লকডাউন শব্দটাকে হালকাভাবে নেবেন না। এটা আজ কোনো গসিপ নয়, একটা অশনি সংকেত। ভারতের প্রতিটি নাগরিকের যাতায়াত, খাওয়া দাওয়া আর জীবনযাত্রার উপর এক বিশাল তালা ঝোলার সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এনার্জি লকডাউনের মেঘ কতটা ঘনীভূত হয় তার উপর নজর রাখুন, কিন্তু গুজব ছড়াবেন না। সচেতন থাকুন, সতর্ক থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।